পুলিশ হেফাজতে 12 জন সনাতনী প্রতিবাদী। খুনের চেষ্টার মামলায় 12 সনাতনীর পুলিশ হেফাজত। দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। মারধর ও হেনস্থার প্রতিবাদে পুলিশ লকআপেই অনশন। পুলিশ হেফাজতে অনশনের সিদ্ধান্ত সনাতনী প্রতিবাদীদের। সনাতনী প্রতিবাদীরা লকআপের মধ্যেই অনশনের সিদ্ধান্ত নিয়েছেন মারধর ও হেনস্থার প্রতিবাদে। যারা ওপার বাংলায় দীপু যেভাবে হিন্দু যুবককে একদম হত্যা করা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে যখন এপার বাংলার সনাতনীরা প্রতিবাদ জানাচ্ছিলেন, সেই সময় নির্বিচারে যথেচ্ছাচারে পুলিশ তাদের উপরে লাঠি চার্জ করে। কিন্তু সেই সনাতনীদেরকেই মারধর ও হেনস্থার প্রতিবাদে পুলিশ লকআপেই অনশন। কৈখালীর বাসিন্দা নকুল ভট্টাচার্য, তার বাড়িতে আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা এই মুহূর্তে রয়েছে। একদম সরাসরি ওয়েন্দ্রিলার সঙ্গে কথা বলবো। ওয়েন্দ্রিলা, কি জানাচ্ছেন তিনি? যে ঘটনা ঘটলো, তারা তো শুধুমাত্র প্রতিবাদ জানাতে গিয়েছিলেন, যেভাবে হেনস্থা হলো তাদের উপরে, কি বলছেন? দেখো পায়েল, এই মুহূর্তে আমরা কৈখালীতে রয়েছি। কৈখালীর যে বাড়িতে এই মুহূর্তে আমরা বসে রয়েছি, সেই বাড়িরই বাসিন্দা নকুল ভট্টাচার্য, তিনি এই মুহূর্তে জেলবন্দি। তার অপরাধ, সে হিন্দু হয়ে আরও একজন হিন্দু যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে তার প্রতিবাদ করেছিল, সে ঘটনার প্রতিবাদ করেছিল। এবং তাতে কি দেখা গেল, তাকে একদম সোজা মারধর করে টেনে তুলে নিয়ে যাওয়া হলো এবং গতকাল তাকে দুদিনের জন্য পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। এরকম 12 জন রয়েছে এবং সেই 12 জনের মধ্যে রয়েছেন এই নকুল ভট্টাচার্য। নকুল বাবুর স্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো। রিপাবলিককে স্বাগত। আমরা বুঝতে পারছি আপনার মনের অবস্থা, আপনি ভেঙে পড়েছেন। তবু একটা বিষয় জানতে চাইবো, আপনার স্বামী নকুল ভট্টাচার্য 74 বছর বয়সে, আপনি বলছিলেন, আমরা কথা বলছিলাম যখন এসে, যে ওনার বুকে স্টেন বসানো রয়েছে, প্রচন্ড খারাপ অবস্থা, ট্যাবলেট আছে, উনি ইনহেলার নেন, উনি প্রচন্ড অসুস্থ। কিন্তু উনি যেহেতু পার্টিকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, সেজন্য উনি সবসময় এই ব্যাপারগুলোতে এগিয়ে যান। কিন্তু ওনার মধ্যে কোনো রকম অসৎ উদ্দেশ্য নেই যে ভাঙচুর করব, জিনিস নষ্ট করব, লোককে মারধর করব, এরকম কোনো তার অভিসন্ধি তার। ডেলি আপনার স্বামী বা হাজবেন্ড ওষুধ নেয় তো? ওষুধ ডেলি ওষুধ নেয়, মানে একদিন ওষুধ না খেলে তার অসুবিধা। তাহলে এভাবে কি করে থাকবে? তারা বলছেন অনশন করবেন, খাবার দাবার খাবেন না। হ্যাঁ, সেটাতে তো আমি ভীষণভাবে মর্মাহত হয়ে পড়ছি যে আমি কি করব, আমি তো বুঝতে পারছি না। আমি এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি কি করব। উনি কি ওষুধ নিয়েছেন এই দুদিনে 3 দিনে? এই 2-3 দিন একদম ওষুধ পাননি। কি করে মানে সেটাই ভাবছি, ও কি করে ওখানে ঠিক আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। উনি কেমন আছেন, উনি কি আছে, ওনার সাথে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই, ওনার সাথে আমি কোনো কথা বলতে পারছি না। উনি কেমন আছেন না আছেন আমি তো কিছুই জানতে পারছি না। তারপরে খাওয়া দাওয়া, ওর সব রকম খাওয়া দাওয়া ও খাবে না, ওর অনেক রকম খাবার বারণ আছে। সেসব খাবার যদি সেখানে 74 বছর বয়সী বৃদ্ধকে রাস্তায় ফেলে মারধর করা হলো এবং তারপর হ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হলো, সেটাতে তো আমি ভীষণভাবে রেগে, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কিছু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমি ভীষণভাবে প্রোটেস্ট করছি যে পুলিশের এরকম হয় কি করে। পুলিশের কি তার বাড়িতে কি মা বাবা নেই? তার বাড়িতে কি এরকম বয়স্ক লোক নেই যে কাকে মারছি আমি, কাকে ধরছি, একবার তাদের দিকে তাকিয়ে দেখলো না? কাকে আমি ধরে নিয়ে যাচ্ছি, কার বিরুদ্ধে আমি এরকম করছি? একটা মানুষের সাথে কথা বললেও তো বোঝা যায় যে সেই মানুষটা কেমন। এই সমস্ত 12 জনের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট করে, এই ধরনের একাধিক মামলা দেওয়া হয়েছে। আপনার স্বামী হিন্দুদের জন্য প্রোটেস্ট করতে নেমেছিল, সেখানে এই রকম মামলা দেওয়া হয়েছে। কিভাবে দেখছেন? আমি এটা খুব নেগেটিভ দিক থেকে দেখছি। যে আমি তো ভাবছি পুলিশ ইনভলভ কিনা, পুলিশ নিজেরাই ভাঙচুর করে আমাদের এদের নামে দোষ দিচ্ছে কিনা, সেটাই বা কে প্রমাণ কোথায়? প্রমাণ করুক যে আমার হাজব্যান্ড জিনিস ভেঙেছে বা 16 জন ভাঙচুর করেছে, প্রমাণ দেখাক, তবে তো তাকে শাস্তি দেবে। আর কিসের শাস্তি? তোমরা তাকে মারবে, তোমাদেরকে ছেড়ে দেবে, তারাও তো নিজেদের বাঁচবার জন্য কিছু তো করতেই হবে তাদের। তাই বলে তারা সরকারি সম্পত্তি ভাঙচুর করবে না। বছরটা শেষ হতে চললো এবং আপনার হাজবেন্ড জেলে। হ্যাঁ, আমার হাজবেন্ড জেলে। আমরা তো বাড়িতে আমার কেউ নেই, আমি একা। আমাকে সহযোগিতা করবার মতোও কেউ নেই। আমি এই প্রথম এই চ্যানেলে কথা বলছি, আজকে আমি প্রথম মুখ খুলছি। আমাকে কি করবেন, মানে দেখা করতে পেরেছেন? না, আমি তো দেখা করতে পারিনি। কোন জেলে আছে তাই আমি জানি না।
মানে কোনো তথ্য আপনাদের কাছে নেই? আমার কাছে কোনো তথ্য নেই। আপনার স্বামীকে যে গ্রেফতার করে নিয়ে গেছে সেই তথ্য আপনাদের কাছে? তথ্যও আমার কাছে নেই, আমি জানি না। রাত 10টার সময় আমি এখানে ওখানে সেখানে ফোন করি, যখন রাত 10টার পরে বাড়ি আসছে না তখন আমি এখানে ওখানে সেখানে ফোন করি, এবং যাদের যাদের ফোন করি তারাও বলে আমরা জানি না। শুধু একবার খালি শুনেছি যে উনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু উনি যে জেলে আছেন, উনি যে ফিরে আসেননি এ খবর আমরা কেউ জানি না। আপনারা কি ভয়ে রয়েছেন এই মুহূর্তে? না, ভয় কিসের? আমরা আতঙ্কে? আতঙ্কে তো ভীষণভাবেই আছি। কারণ এক্ষুনি যদি কিছু হয়ে যায় তাহলে সে দায়টা কে নেবে? এক্ষুনি যদি 74 বছর বুড়োটা কিছু হয়ে যায়, আমার ছেলেটা আজকে এখানে থাকে না, তাহলে আমি কি করব? আমার গার্জেন তো সেই। সামান্য প্রতিবাদ করতে গেলে যদি এত বড় শাস্তি পেতে হয়, তাহলে কি দেশে প্রতিবাদ হবে না? প্রতিবাদ তো হওয়া দরকার। একটা বাংলাদেশে একটা হিন্দুকে এরকমভাবে পুড়িয়ে মারলো, সরকারের দিক থেকেই তো প্রতিবাদ করা উচিত, এবং এই প্রতিবাদ থেকে তো তাদেরই সাপোর্ট করা উচিত। তারা সাপোর্ট করলে তো এরকম ভাঙচুর করা, এরকম অত্যাচার করা, এরকম হই হতো না। তারা যদি সাপোর্ট করতো জিনিসটাকে, হতো কি? আজকে আপনারা বলুন না, যদি সরকার যদি সাপোর্ট করতো তাহলে কিরকম কি হতো? আপনি বাড়িতে একা থাকেন, এখনো পর্যন্ত বুঝতে পারছেন না কি করবেন? মানে না, আমি কি করবো আমি তো বুঝতেই পারছি না। আমি একজনকে কোনো রকম জোগাড় করেছি যে যদি দেখুন যে যদি মানে ওষুধটা বা, কারণ আমার হাত পা কাঁপছে, আমার নড়বার মতো ক্ষমতা নেই, আমি যেতে পারবো না। কারণ আমি অসুস্থ হয়ে পড়লে আমাকে দেখবার কেউ নেই, আর আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাকে দেখবার কেউ নেই। এই মুহূর্তে আমার যাওয়ার মতো অবস্থায় আমি নেই। আমি একজনকে অনেক ধরে বেঁধে ঠিক করেছি যে ওষুধটা মানে উনি হাটে স্টেন বসান, আপনি বলছেন যে কোনো মুহূর্তে অপারেশন করতে হতে পারে, এরকম একজন ব্যক্তিকে এরকম চাপে রাখা। হ্যাঁ, ও যদি একবার সেন্সলেস হয়ে যায় এক্ষুনি আবার ওকে পেসমেকার বসাতে হবে। তারপরে খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশান আছে, কোনোভাবেই ও খালি পেটে থাকবে না, ওর অনেক রেস্ট্রিকশান। এক ফোঁটা তেল ও বেশি খেতে পারবে না, ওর ট্রাইগ্লিসাইরিন বেশি, অনেক বেশি ওর। দেখো তুমি বুঝতেই পারছো, স্ত্রী হিসেবে তার একটা চিন্তা এই মুহূর্তে হচ্ছে, তো কারণ তারা এই মুহূর্তে কোনো তথ্যই পাচ্ছে না, কোনো তথ্যই পাচ্ছে না। 3 দিন রান্না নেই, জানেন? আমাদের খাওয়া দাওয়া নেই, রান্না নেই, কিচ্ছু নেই। খুব স্বাভাবিক, কারণ ঘরের পুত্রী এই মুহূর্তে জেলে, এবং বছরটা শেষ হতে যায়, একটা নতুন বছর শুরু হবে এই মুহূর্তে এইরকম একটি নিচে এই দেখুন আমার ছেলের মতো, এই যে নিচের মতো থাকে, ও 14 বার আসছে, দেখছে কাকিমা এই করুন, কাকিমা তাই করুন। হ্যাঁ, কিন্তু গলা দিয়ে কি নামে কারো খাবার? এইসব কথা শুনে তারা এবার বলেছে যে জেলে থেকে তারা আর খাওয়া দাওয়া করবে না, অনশন করবে। তাহলে এটা তো আরো বিপজ্জনক, আপনার মনে হচ্ছে যে জেলে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে বা আমার ওষুধপত্র? তো মনে হয় না জেলে কি কখনো খাবার দাবার ঠিক মতো দেয়। তাহলে তো তারা 74 বছর লোকটাকে ছেড়েই দিত। তারা যদি এতই মানবিক হবে, তারা সামান্য ব্যাপারটাকে এত দূর নিয়ে যাবে কেন? লঘু পাপকে গুরু পাপ করে দিচ্ছে। বাড়িতে কেউ নেই, উনি একাই রয়েছেন, এবং উনি এই মুহূর্তে ভেঙে পড়েছেন। আমরা কথা বলছিলাম, পায়েল তুমিও বুঝতে পারলে যে এই মুহূর্তে তিনি যে অভিযোগগুলো করছেন যে তারা ধোঁয়াশার মধ্যে রয়েছে, কোনো উত্তর তাদের কাছে নেই। এবং যার কথা আমরা বলছিলাম নকুল ভট্টাচার্য, তিনি একজন 74 বছর বয়সী বৃদ্ধ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার একাধিক শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তার বুকে স্টেন বসানো রয়েছে, এবং ডাক্তারি অনেকগুলো পরামর্শের মধ্যে তিনি রয়েছেন, তাকে ওষুধপত্র নিতে হচ্ছে, তাকে সনাতনী প্রতিবাদী নকুল ভট্টাচার্যের স্ত্রী আতঙ্কে থাকলেও তিনি কিন্তু বলছেন যে প্রতিবাদটাও দরকার, এই প্রতিবাদ দরকার ছিল, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। আপাতত ধন্যবাদ জানাচ্ছি ওয়েন্দ্রিলা তোমাকে। একদম গতকাল এই সনাতনী প্রতিবাদী নকুল ভট্টাচার্যের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন, কি জানিয়েছেন তিনি একবার শুনবো। আপনি তো অনেক বয়স্ক ব্যক্তি, কোথা থেকে এসেছিলেন আপনি? কৈখালী এয়ারপোর্ট, নকুল ভট্টাচার্য। আচ্ছা, নকুল আপনাকেও অ্যারেস্ট করেছে? আমাকে অ্যারেস্ট করেছে, আমাকে ছেঁচে নিয়ে গেছে বিনা কারণে। পেসমেকার লাগানো 74 বছরের লোক, সে কি খুন করতে এসছে? আমি প্রতিবাদ করেছি এইটার। আজকে যে দীপুদাস হত্যা হয়েছে আমি তার প্রতিবাদ করেছি, আর কোনো অপরাধ ছিল না।
সনাতনীরা যারা শুধুমাত্র বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করতে এসেছিলেন, কিন্তু সেই প্রতিবাদ করতে এসে কি ছবি আমরা দেখলাম। এই যে নকুল ভট্টাচার্য ৭৪ বছর বয়সী, যার স্টেন্ট বসানো রয়েছে, তাকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। শুধুমাত্র তার অপরাধটা কি না তিনি প্রতিবাদ করেছেন। নাক ফেটে রক্ত ঝরেছে সনাতনীদের, তাদের অপরাধটা কি না তারা প্রতিবাদ করেছেন। আর বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি কি বলেছেন একবার শুনবো। এটা তো চলছেই, এটা বাংলাদেশ যেন না হয়ে যায়, বাংলাদেশ হতেও দেবো না। শরীরের শেষ বিন্দু অবধি রক্ত থাকলে সেটা হতে দেবো না। কিন্তু এটা খুব আশ্চর্য যে বাংলাদেশে হচ্ছে, এখানে লোকে প্রতিবাদ করছে, তাকে ধরে পুলিশে পেটাচ্ছে। এটা ইট ইজ আনবিলিভেবল, নট সিন এনিওয়্যার ইন দিস কান্ট্রি। এটা যাদেরই ধরে তাদেরই এগেন্স্টে ওরা ফলস কেসেস দেয় যাতে ওদের বেল না হয়। তবে আমি মনে করি যে জাজ মহাশয় ওটাকে ভালোভাবে বিচার করে ডেফিনেটলি হি উইল সি টু দিস। কেউ এরা চাকরি চাইতে আসেনি, কেউ ভাতা চাইতে আসেনি, শুধুমাত্র বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করতে এসেছিলেন সনাতনীরা। তাদের ওপরে যেভাবে অত্যাচার হয়েছে, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি জানিয়েছেন শুনবো। আন্দোলনের ভাষা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। এটা তো রাজনীতির ঊর্ধ্বে উঠে এখন পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রতিবাদ করছেন। সবাই তো বিজেপির কর্মী নন, প্রতিবাদ তো হওয়া উচিত। সাম্প্রতিককালে যে দৃশ্য আমরা বাংলাদেশে দেখলাম, সেই দৃশ্য পশ্চিমবঙ্গে আগামী দিনে ঘটতে চলেছে, এটাই মানুষ মনে করছে এবং মনে করাটা স্বাভাবিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।